সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। ঢাকা সেনানিবাসে দরবারে প্রধানমন্ত্রী ৭১ থেকে ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। গণভোট বাতিল হলে ৭০% মানুষের রায় ফেলে দেয়া হবে, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশের পরিবর্তনে বাধা সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। আপনার এই সার্কুলারে যা চাওয়া হয়েছিল আপনি কি সব কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ। না, আপনার তো এই অভিজ্ঞতা ছিল না। না অভিজ্ঞতা ছিল, আমার অভিজ্ঞতা আছে তো। আচ্ছা, আপনি পালাচ্ছেন কেন? না ফালাই না তো, না আমার ডাকতেছে। ফিলিং স্টেশনের কর্মী দিয়ে বিভিন্ন এয়ারপোর্টে অ্যাভিয়েশন রিফিউলিং, ঝুঁকিতে বিমান পরিষেবা, পদ্মা অয়েলের এমটিকে ঘিরে নিয়োগ জালিয়াতির অভিযোগ। ময়মনসিংহের টিকাদান কর্মসূচির মধ্যেই হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু। দ্বিতীয় দফায় ঢাকাসহ 4 সিটিতে ভ্যাকসিন শুরু, প্রথম ধাপে 45% লক্ষ্য পূরণ। সরকারের এই উদ্যোগে আমরা টিকা দিতে পারলাম। এই টিকাটা দেওয়ার মাধ্যমে আমি অনেকটা স্বস্তি বোধ করছি। এখনই প্রতিরোধ গড়ে তুলবেন যাতে করে আমরা এই মহামারী থেকে আমাদের নেক্সট জেনারেশনকে সেভ করতে পারি। সাঙ্কু নদীতে ফুল ভাসিয়ে পিজু উৎসব পাহাড়ে। রাজধানীতে বর্ণিল উৎসব, নববর্ষ উদযাপনে দেশজুড়ে বৈশাখী মেলা সহ নানা আয়োজনের প্রস্তুতি। খালি হাতেই ফিরল ইরান যুক্তরাষ্ট্র। হরমুজ সচল পরমাণু ইস্যুতে মূল বিরোধ, অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র, অভিযোগ তেহরানের। কূটনৈতিক পথ খোলা, আভাস জেডি ভ্যান্সের। চলে গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। বর্ণাঢ্য অধ্যায়ের অবসান, 7 দশকে গেয়েছেন 12,000-এর বেশি গান। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সরকার সেভাবেই বাস্তবায়নে বদ্ধপরিকর। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ৭১ থেকে ২৪-এর অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বলেন, সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের আস্থাই বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। আর জানাচ্ছেন সাব্বির রোজ। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরবার হলে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান সহ সামরিক কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী শুরুতেই সেনা পরিবারের সন্তান হিসেবে স্মৃতিচারণ করেন, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, শোক জানান মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের স্বার্থবিরোধী তৎপরতা মোকাবিলা ও বিদেশের মাটিতে বাহিনীর গৌরব রক্ষায় জীবন উৎসর্গ করা সেনা কর্মকর্তাদের প্রতি। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, ৭৫-এর সিপাহী জনতা বিপ্লব, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণঅভ্যুত্থান সহ দেশের সব সংকটে সশস্ত্র বাহিনী গৌরবময় ভূমিকা পালন করেছে। আরও বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না। ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। পেশাদারিত্বের প্রশ্নে আপোষ না করে
সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এমন একটি সেনাবাহিনী গড়ে তুলতে চাই যা হবে স্মার্ট, প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল ও যুগোপযোগী, যেখানে আমাদের ফাইটিং আর্মস হবে আধুনিক, সজ্জিত ও উচ্চশিক্ষিত, ম্যানুভার সক্ষম এবং দ্রুত মোতায়েনযোগ্য। একই সঙ্গে আমাদের গোলন্দাজ শক্তিকে আরও নির্ভুল, দূরপাল্লার ও প্রযুক্তি নির্ভর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক, বহুমাত্রিক ও কার্যকর করে গড়ে তোলা হবে। আমরা ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অবৈধ করে গড়ে তুলতে চাই। বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে প্রতিরক্ষা নীতিকে ঢেলে সাজাতে চায় সরকার। প্রতিটি বাহিনীকে আধুনিক, দক্ষ ও দ্রুত প্রতিক্রিয়াশীল করতে উন্নত সমরাস্ত্র সংযোজনের পাশাপাশি দক্ষ প্রশিক্ষণ সহ নানা পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। আপনারা যদি আধুনিক, সুশৃঙ্খল এবং পেশাদার হন, দেশপ্রেমে অনড় থাকেন, তাহলে বাংলাদেশ আরো নিরাপদ হবে, আরো মর্যাদাশীল হবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ ও সমতার ভিত্তিতে। সাব্বির রোজ, এখন, ঢাকা। গণভোট বাতিল হলে ৭০% মানুষের রায় ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় দেশের পরিবর্তনে সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। শেষ দিন আমরা যখন সংসদ থেকে ওয়াক আউট করে বের হয়ে আসি, সেই দিন সত্যিকার অর্থে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে দৃঢ়ভাবে বিএনপি, আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছি। ফুয়েল স্টেশন ও পাম্পের কর্মী দিয়ে চলছে বিমানের ফুয়েল রিফুয়েলিং। এভিয়েশন রিফুয়েলিংয়ের অভিজ্ঞতা ছাড়া কিভাবে পদ্মা অয়েলে তারা নিয়োগ পেল, এ নিয়ে উঠেছে প্রশ্ন। যেখানে বিগত বছরগুলোতে নিয়োগ দেয়া হতো এভিয়েশন রিফুয়েলিংয়ের অভিজ্ঞদের, সেখানে এসব নিয়োগ এভিয়েশন খাতকে হুমকির মুখে ফেলার দায়ে অভিযোগ উঠেছে পদ্মা অয়েলের মহাব্যবস্থাপক মফিজুর রহমানের বিরুদ্ধে। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। আপনি কোটার ভিত্তিতে চাকরি পেয়েছেন, এখানে আপনার ভাই আছে, আমি এটা শুনেছি, আপনি একটু বলে যান। আপনার এই সার্কুলারে যা চাওয়া হয়েছিল, আপনি কি সব কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ। না, আপনার তো এই অভিজ্ঞতা ছিল না। না, অভিজ্ঞতা ছিল, আমার অভিজ্ঞতা আছে তো। আচ্ছা, আপনি পালাচ্ছেন কেন? না, ফালাই না তো, না আমার ডাকতেছে। মোহাম্মদ ইসমাইল মাহফুজ অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং পদে সদ্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন পদ্মা অয়েল পিএলসিতে, কিন্তু বাস্তবে যার এভিয়েশন রিফুয়েলিং এর কোনো অভিজ্ঞতা নেই, তিনি কিভাবে এখন এই কাজ করছেন। গেল বছরের শেষ দিকে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পদ্মা অয়েল পিএলসি, যেখানে অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং পদে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ এভিয়েশন রিফুয়েলিং এ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। সেই পদে 1800-র বেশি পরীক্ষার্থীর বিপরীতে 14 জনকে চলতি বছরের শুরুর দিকে নিয়োগ দেয় পদ্মা অয়েল, কিন্তু অভিযোগ উঠেছে তাদের কারোই নেই বাস্তব এভিয়েশন রিফুয়েলিং এর অভিজ্ঞতা।
এমনকি এখন টেলিভিশনের হাতে আসা নথিতে দেখা যায় নিয়োগের সময় যে অভিজ্ঞতা সনদ নতুন নিয়োগপ্রাপ্তরা জমা দিয়েছেন তার সঙ্গেও মিল নেই অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং পদের। আমরা এর আগে ছিলাম এসএম কেমিক্যালে, বসুন্ধরা কেমিক্যালে, ওখানে বসুন্ধরা অয়েল রিফাইনারি। আপনি সার্কুলারটা ওখানে দেখেন যে ওখানে ওয়েল রিলেটেড কাজের জন্য বলা হয়েছিল। সেই সার্কুলারের সাথে এটা কি এক ছিল? পেট্রোল পাম্পের কাজ বলা হয়েছিল অভিজ্ঞতায়? অভিজ্ঞতা শোনাচ্ছিল ছিল, ওটাই আর কি দিয়েছিলাম। পার্টিসিপেটর বা প্রসেস অ্যান্ড ডেলিভারি অপারেটর ছিলাম। সেখান থেকে আপনি এখন ফুয়েল অ্যাটেন্ডেন্ট হিসেবে এখানে কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় আপনি কি একই কথা বলবেন দুইটা কাজে এক? কাছাকাছি আছে মোটামুটি। আমরা ওইখানে যেগুলো কাজ করতাম আমাদেরকে ওখানে বাবা বলে জিজ্ঞেস করছিল কী কাজ করছি, তো আমি আমার কথা বলছি, আমি যে কাজে ছিলাম সে কথা বলছি। এই বিজ্ঞপ্তি আরও বেশি ধোঁয়াশা ছড়িয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দরের এভিয়েশন ফুয়েলিংয়ে কর্মরত থাকা অভিজ্ঞ ব্যক্তিদের কেউ সুযোগ না পাওয়ায়। প্রশ্ন ফাঁস, পরীক্ষার সময় কমানো, তড়িঘড়ি করে ফল প্রকাশের মতো বেশ কিছু অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। মুখ খুলে বলো তো চাকরি থাকবে না, বলবো যে কালকে থেকে তুমি আসবে না, এদেরকে কাজ আমরা শিখাচ্ছি, অথচ এরা নাকি 10 বছর 5 বছর অভিজ্ঞতা, এরা কমপ্লেনটা পর্যন্ত লাগাইতে পারে না। তারা যে এক্সপিরিয়েন্স দেখেছে 3 বছর, আসলে সেটা কিসের এক্সপিরিয়েন্স সেটা আমার জানা নেই, কারণ আমাদের মাধ্যমে তারা কাজ শিখতেছে। তারা দেখতেছে যে এই যে কাপলিংটা আমরা লাগাচ্ছি, লাইফের ফার্স্ট টাইম তারা এই কাপলিংটা দেখতেছে। পরীক্ষাটা হওয়ার কথা ছিল আপনার 1.5 ঘন্টা, কিন্তু তারপরে যখন আমরা পরীক্ষা হলে গেলাম, তো যাওয়ার পর আমরা মানে আমাদের যে স্যার আছে উনি বলতেছে যে পরীক্ষাটা হবে হলো আপনার 45 মিনিট এবং পরীক্ষাটা হবে হলো সম্পূর্ণ লিখিত। এ বিষয়ে যার দিকে সকল অভিযোগের তীর সেই পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সব দায় চাপান নিয়োগ কমিটির দিকে। এটা এমডি কমিটিতে সদস্য না, নিয়োগ কিভাবে হবে এবং কোন প্রসিডিউর হবে এটাও কিন্তু এই প্রবিধান মালায় মানে নিয়োগ বিধিমালায় সব লেখা আছে। পুরো প্রক্রিয়াটাই হচ্ছে একটা নিয়মতান্ত্রিক ওয়েতে পরিচালিত হয় এবং ওনারা ফাইনাল সিলেকশন করে দেওয়ার পরে আমরা শুধু হচ্ছে ওনাদেরকে নিয়োগ পত্রটা আমরা সাবমিট করি। এইটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজ। এছাড়া বাকি পুরো কাজটাই করে এই নিয়োগ কমিটি। বিশ্লেষকরা বলছেন আকাশপথের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি দক্ষ জনবলের মাধ্যমে বিমানে ফুয়েল রিফুয়েলিং এর উপর বহুলাংশে নির্ভর করে। এ অবস্থায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থে অনভিজ্ঞ লোক নিয়োগ এই খাতকে আরও বেশি ঝুঁকিতে ফেলছে। এই ধরনের ফুয়েল অ্যাটেন্ডেন্ট এটা হলো টেকনিক্যাল একটা জব, তো এটার জন্য তো অভিজ্ঞতা ইজ এ মাস্ট। বিশেষ করে এয়ারপোর্টের মতো একটা মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, হ্যাঁ, এবং নাজুক জায়গা, এখানে যে কোনো ধরনের মানে অসাবধানতা যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তো সেখানে এবং আরও বিশেষ করে ফুয়েল নিয়ে ব্যবস্থাপনা। এছাড়াও তারা মনে করেন যে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা এই খাতকে করে তুলতে পারে অস্থিতিশীল। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সারা বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের জন্য তরুণদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনপিআর এর ওয়ার্ল্ড কনফারেন্সে সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই কথা বলেন। বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য আমাদের ইউথকে কাজে লাগাতে হবে, কারণ আমরা দেখেছি বাংলাদেশিরা যেখানেই যায়, গিভেন দ্য রাইট অপরচুনিটি, গিভেন দ্য রাইট স্কোপ, দে এক্সেল। তারা অন্য যে কোনো দেশের নাগরিকের চেয়ে তারা ভালো ভূমিকা রাখে, ভালো উজ্জ্বল দৃষ্টান্ত রাখে। তো সেই জায়গাটা থেকে আমাদের কাজ করতে হবে। বিদেশ থেকে ইনভেস্টর আনবো, বিদেশে আমি দক্ষ জনবল পাঠানোর এটা বাড়াবো, আর হচ্ছে আমার এখানকার রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়াবো এবং সেটাকে রপ্তানি করে, এবং এই লক্ষ্যগুলি অর্জন করার জন্যই যে ধরনের পররাষ্ট্রনীতি হওয়া দরকার আমাদের কিন্তু ফোকাস থাকা উচিত সেখানে। শেরপুর ও বগুড়ার দুটি আসনে নবনির্বাচিত 2 সংসদ সদস্য শপথ নিয়েছেন। রোববার বেলা 12টায় জাতীয় সংসদ ভবনের 4র্থ তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত শেরপুর 3 আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনের রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। পরে 2 সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, ডেপুটি স্পিকার, চিফ হুইপ সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনে লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেইনের আদালতে এ নিয়ে শুনানি হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দৃশ্যপটে ছিলেন না শিরিন শারমিন। গত 7 এপ্রিল ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি পুলিশ। পরে পাঠানো হয় কারাগারে। তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। নিজ এলাকা রংপুরের পীরগঞ্জ সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। 5 এপ্রিল দেশের 30 উপজেলায় হামের প্রথম ধাপের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার 45% পূরণ হয়েছে, যা 95% উন্নীত করতে পারলে হামের প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের দ্বিতীয় ধাপে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনে তিনি একথা বলেন। হামের দ্রুত সংক্রমণের এই সময় টিকাদান শুরু হয়, কিছুটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। আজ ঢাকার 2টি সহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। হাসান আল মাহমুদ জানাচ্ছেন বাকিটা। বিগত 1 মাসেরও কম সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 14,000-এর বেশি রোগী। এ সময় মৃত্যু 150 শতাধিক। সারা দেশে হামের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে 5 এপ্রিল দেশের 30 উপজেলায় শুরু হয় প্রথম ধাপের টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ কর্মসূচিতে 5.5 লাখ শিশু টিকা নিয়েছেন, যা লক্ষ্যমাত্রার 45%। এমন বাস্তবতায় রোববার ঢাকার 2 সিটিতে শুরু হয় দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এরপরে টিকা নিতে থাকেন শিশুরা। কেউ 1 ডোজ পেলেও নতুন করে নিচ্ছেন অনেকে। চারদিকে ছড়িয়ে পড়া রোগের প্রকোপ মোকাবেলায় টিকাকে কিছুটা স্বস্তির মনে করছেন তারা। 100% সেফ মনে করছি, আর বাচ্চাকে এখন বাইরে বের করছি না ওইভাবে। হামের টিকা তো এই কয় বছর পর দেওয়া হলো মনে হয়, ও পায়নি, সেজন্যই দিতে আসছি। টিকাটা দেওয়ার মাধ্যমে আমি অনেকটা স্বস্তি বোধ করছি। আশা করি কিছুটা হলেও আমার শিশু এই ভাইরাস থেকে সুরক্ষা পাবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 6 মাস থেকে 5 বছর বয়সের 95% শিশুকে টিকার আওতায় আনতে পারলে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। এ সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর আরও বেশি সহযোগিতা চান তিনি। ঢাকা সিটি কর্পোরেশন নর্থ অ্যান্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 মান্থস টু 59 মান্থস, 1 মান্থ বিলো 5 ইয়ার্স, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রূপ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। এদিকে ঢাকা উত্তর সিটির টিকাদান কর্মসূচি উদ্বোধন হয় রাজধানীর কড়াইল বস্তি এলাকায়। কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম মোকাবেলায় সর্বোচ্চ তৎপর সরকার। আপনাদের এই ভূমিকা যথাযথ পালনের উপরই নির্ভর করবে যে আমাদের এই ক্যাম্পেইনটি সফল হবে কিনা, আমাদের সন্তানরা, আমাদের শিশুরা স্বাস্থ্য সুরক্ষা পাবে কিনা। 20 এপ্রিল থেকে সারা দেশের স্কুলগুলোতে টিকাদান কর্মসূচি শুরু হবে। 11 মে পর্যন্ত লক্ষ্যমাত্রার 95% শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে পীরকে হত্যার 24 ঘন্টা পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা। এর মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন। রোববার ফিলিপসনগরে গিয়ে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের নির্দেশনাও দেন তিনি। এর আগে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার হামলায় পীর হিসেবে পরিচিত শামীম জাহাঙ্গীর নিহত হন। হামলার সময় তার দরবার শরীফে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। 2 দফা হামলায় নারীসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানায়, একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এ সহিংসতার সূত্রপাত। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। ধর্মের বিরুদ্ধে অবমাননা, এটা ভালো না। তো এর শাস্তি আমাদের দেশে আছে, আমাদের প্রচলিত আইনেই হবে। আর যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাও শোভনীয় না। এখনও আটক হয় না, আটকের চেষ্টা চলছে। আর লোকাল আমাদের যে পুলিশ সুপার আছে তাকে আমরা নির্দেশ দিয়েছি, লোকাল প্রশাসন এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি।
চৈত্র সংক্রান্তি ও বাংলা পুরনো বছরকে বিদায় এবং নতুন বর্ষবরণে পার্বত্য ৩ জেলায় শুরু হয়েছে ৩ দিনের নানা আয়োজন। নদীতে ফুল ভাসিয়ে প্রার্থনায় অংশ নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা বয়সী মানুষ। ঐতিহ্যের সাজ পোশাকে বর্ণিল হয়ে ওঠে কাপ্তাই ও সাঙ্গু নদীর তীর। পুরনো বছরের দুঃখ, গ্লানি, হতাশা এবং অমঙ্গল দূর করে ঠেলে সম্মিলিত প্রার্থনায় সমবেত হন সবাই। ভোরে রাঙামাটি শহরের কাপ্তাই তীরে ভাসিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নানা সাজ পোশাকে অনুষ্ঠানে অংশ নেয় শিশু, কিশোর সহ নানা বয়সী নারী পুরুষ। রাঙামাটি রাজবন বিহারের পূর্ব ঘাট সহ বিভিন্ন স্থানে ভাসানো হয় ফুল। একইভাবে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠেন শিশু, কিশোর ও তরুণ তরুণী সহ নানা বয়সীরা। পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভ কামনায় মঙ্গল প্রার্থনা করেন তারা। খাগড়াছড়ি, বান্দরবানে বসবাসরত 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বিজু, সাংগ্রাইং সহ বিভিন্ন উৎসব পালন করেন। 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই উৎসব। রাজধানীতে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিজু উৎসব। বর্ণিল সাজসজ্জা, নাচ, গান আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ঘিরে মেতেছেন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। আর জানাচ্ছেন নাইম কামাল। উৎসবের আনন্দ আর সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় বিজু উদযাপন যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। পুরনো বছরের সব ক্লান্তি ভুলে নতুন বছরের স্বপ্ন নিয়েই উৎসবে মেতেছেন সবাই। রোববার সকাল 9টায় রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হয় রমনা পার্কে। এতে অংশ নেয় পাহাড়ি সম্প্রদায়ের মানুষ। শুধু পার্বত্য অঞ্চলের মানুষই নন, ঢাকার নানা প্রান্ত থেকে আসা মানুষও যোগ দিয়েছেন এই আনন্দ আয়োজনে। রমনার ঝিলে নানা ধরনের ফুল ভাসিয়ে উৎসবে মাতেন তারা। সকাল থেকে আমরা অনেক আনন্দ করেছি এবং এখন আমরা ফুল ভাসিয়েছি। আজকে আমার ফুল ভাসিয়ে ভালোই লাগতেছে মনটা। প্রতি বছরই মনে করেন এইখানে ফুল বাজার দিয়ে উৎসবটা আনন্দ করি আমরা সবাই মিলে। উৎসবটা হলো ফুল বিজু, আমরা অনেক এটা উৎসব করি, আমাদের অনেক ভালো লাগে। এটা আমাদের বৈশিষ্ট্য। শুভকামনার জন্য প্রার্থনা করি আর সামনে যাতে সবকিছু ভালো হয় তার জন্য প্রার্থনা করি। আয়োজকরা বলছেন বিজু শুধু একটি উৎসব নয়, এটি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির প্রতীক। আর প্রতিমন্ত্রী বলছেন সম্প্রীতির বন্ধন ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেইনবো নেশন গড়বে বিএনপি সরকার। আজকের এই র্যালিতে আপনারা সেই রংধনু জাতিরই একটি প্রতিফলন দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ সকলকে সাথে নিয়ে সবার আগে বাংলাদেশ নীতিকে দর্শনকে ধারণ করে ইনশাআল্লাহ সম্প্রীতি ও সৌহার্দ্য এবং উন্নতির পথেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এখানে কেউ বৈষম্য থাকবে না, আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বৈষম্য থাকবে না, সমতল এবং পাহাড়ির মধ্যে যাতে বৈষম্য থাকে, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। ঢাকায় এ ধরনের আয়োজন দেশের বহুমাত্রিক সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সবার। নাইম কামাল, এখন, ঢাকা। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। বাংলা নববর্ষকে বরণ করে নিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাহারি রঙের মুখোশ, ডামি প্রভৃতি তৈরি করছেন তারা। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, বর্ষবরণের প্রস্তুতি ইতিমধ্যে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের শেষ মুহূর্তের যে প্রস্তুতি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য সেটি কিন্তু চলছে পুরোদমে। এবং পাশাপাশি বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির সঙ্গে যেভাবে মিশিয়ে আছে তারই ধারাবাহিকতায় সেই দৃশ্যগুলোকে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে যারা আছে তাদের কাছাকাছি গিয়ে সেইগুলো বার্তা পৌঁছে দেওয়ার জন্য মূলত তাদের যেসব বাহারি রঙের মুখোশ এবং নানান রকম ডামি কিন্তু তারা প্রস্তুতিতে নিজেদের ব্যস্ত সময় কিন্তু এখন পার করছে। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুনকে আগমন জানার জন্য তাদের এই উদ্যোগ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে চারুকলা অনুষদের জন্য কিন্তু বিশেষ একটি আকর্ষণ থাকে, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন আকর্ষণীয় ডামি কিন্তু প্রস্তুত করে থাকে। এবারের চারুকলা অনুষদের পক্ষ থেকে এবছর পয়লা বৈশাখকে উদযাপন করার জন্য তারা বিশেষ করে বিশ্ব জ্বালানি সংকটকে তুলে ধরার জন্য তারা কিন্তু
বিশেষ করে জ্বালানি সংকটকে মোকাবেলা পাশাপাশি বিকল্প বাহন স্বরূপ তারা কিন্তু ঘোড়ার গাড়ির যে ডামি সেটি কিন্তু রেখেছে। পাশাপাশি তাদের থিম হিসেবে থাকছে বিশাল আকৃতির ইলিশ মাছ। এই সব কিছু মিলিয়ে বিশেষ করে বাংলা নববর্ষকে ঘিরে মুঘল সম্রাট আকবরের যে মুখয়ব সেগুলো থাকছে, পাশাপাশি তাদের সংস্কৃতি এবং বাঙালিয়ান সাজের সাজসজ্জার জন্য যেসব হাড়ি, বিশেষ করে শখের হাড়ি সহ নানান ধরনের মুখোশে ইতিমধ্যে তারা রং তুলিতে কিন্তু নানান রকম রং দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছেন। আগামী পয়লা বৈশাখকে ঘিরে তাদের যে এই আয়োজন আসলে পুরো জাতিকে এবং পুরো বিশ্ববাসীর কাছে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার এক ধরনের নতুন প্রয়াস। তারা চেষ্টা করছে শেষ মুহূর্তে তাদের যে প্রস্তুতি সেটি সারিয়ে নেওয়ার জন্য, যাতে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে তারা একটা নতুনত্ব এবং নতুন একটা বৈষম্যমণ্ডিত বিষয় তারা উপস্থাপন করতে পারে, এমনটি কিন্তু তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা অন্যান্য বিভাগগুলো ঘুরিয়ে দেখেছি, সেই জায়গাগুলোতেও কিন্তু একই চিত্র। তারাও কিন্তু নানানভাবেই ওই দিনটাকে উদযাপন করার জন্য কিন্তু তারা সর্বশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে এই ছিল আমার কাছে নববর্ষ উদযাপনের সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে যুক্ত ছিলেন মারুফ হাসান। এদিকে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানান, জমির শ্রেণী বিন্যাসের ভিত্তিতে কৃষকদের 5টি শ্রেণীতে ভাগ করে কৃষক কার্ড বিতরণ করা হবে। একটি সমন্বিত কৃষক ডেটাবেস তৈরির পরিকল্পনার কথাও জানান কৃষিমন্ত্রী। পর্যায়ে 8টি বিভাগের 10টি জেলায় 11টি উপজেলার 11টি ব্লকের ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী, আহরণকারী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর কৃষক সকল কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। উজ্জ্বল, প্রায় 47 বছর পর গতকাল পাকিস্তানে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আলোচনায় বসার কথা ছিল এবং সেটি কিন্তু পুরোপুরি ভেস্তে চলে গেছে বলাই যায়। কারণ হচ্ছে এই যে কোনো ধরনের চুক্তি ছাড়াই কিন্তু দুই দেশের মধ্যে যে সমঝোতা হওয়ার কথা ছিল, চুক্তিটি না করেই কিন্তু তারা দেশে ফিরে গেছেন। এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের দাবি বেশ কিছু শর্তগুলোর প্রস্তাব ইরানকে দেয়া হলো, তাতে রাজি হয়নি দেশটি। এবং তেহরানের কিন্তু অভিযোগ ছিল যে আলোচনা ভেস্তে দেওয়ার পথ খুঁজছিল ওয়াশিংটন। এটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে সতীর্থ কর্মকারের, চলুন দেখে আসি। প্রায় 47 বছর পর ইরান ও যুক্তরাষ্ট্রকে এক মঞ্চে বসানোর যে কৃতিত্ব দেখিয়েছিল পাকিস্তান, 21 ঘন্টা পর এসে ভেস্তে গেল পুরো কূটনৈতিক প্রচেষ্টা। কার্যত ব্যর্থ হলো শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত গড়ানো শান্তি আলোচনা। ফলে কোনো ধরনের চুক্তি বা সমঝোতা ছাড়াই নিজ দেশে ফিরে গেল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। পাকিস্তান ছাড়ার আগে রোববার সংবাদ সম্মেলনে এই তথ্যই দিয়েছেন মার্কিন প্রতিনিধি দলের নেতা ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে বলেছেন কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি। ভ্যান্সের দাবি, গুরুত্বপূর্ণ শর্তগুলো ইরানকে স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্র, তবে তেহরান তাতে রাজি হয়নি। বিশেষ করে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে সেজন্য তেহরানের পক্ষ থেকে দৃঢ় অঙ্গীকার চেয়েছিল ওয়াশিংটন, যা এখনো প্রতীয়মান হয়নি। ভ্যান্স আরও দাবি করেন, আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানেরই বেশি ক্ষতি হয়েছে, যদিও এখনই সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। And we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. তবে তেহরান বলছে বৈঠকের এক পর্যায়ে আলোচনা থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র। ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, নিজেদের পরাজয় ঢাকতে ও আন্তর্জাতিক মহলের চাপে আলোচনায় আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্র, কিন্তু সমঝোতা করার মানসিকতা ছিল না তাদের। ইরানের প্রেস টিভি জানাচ্ছে, দুপক্ষের মূল বিরোধের জায়গা মূলত হরমুজ প্রণালী সচল ও পরমাণু সক্ষমতা নিয়ে। তবে ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হলেও কূটনৈতিক সমাধানে এখনও আস্থা রাখছে তেহরান। পাকিস্তান ছাড়ার আগে সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এর আগে একটি এক্স পোস্টে ইসমাইল বাঘাই জানান, কূটনৈতিক এই প্রক্রিয়াটির সাফল্য প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার উপর নির্ভর করছে।
তবে আলোচনা ভেস্তে গেলেও উভয় পক্ষকে যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের কয়েকটি সূত্রের দাবি, মধ্যস্থতার মূল চ্যানেল এখনো বন্ধ হচ্ছে না। যদিও ফার্স্ট নিউজের তথ্য বলছে, মার্কিনীদের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনা নিয়ে এখনই কিছু ভাবছে না ইরান। আর গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে হরমুজ খোলার বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না তেহরান। এদিকে নেতানিয়াহুর হুমকি ও ইসলামাবাদ বৈঠকের রেশ ফুরোবার আগেই রোববার ভোর থেকে লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। এয়ার স্ট্রাইক চলছে কাফরা, হারিস, রাচাফ, কানা সহ বিভিন্ন শহরে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রাত্রি ঘণ্টাখানেক আগের খবর সংবাদ শুরু করার আগে দেখছিলাম ভারতীয় যে অবসান হলো যে বর্ণাঢ্য সঙ্গীতের অধ্যায়ের, আশা ভোসলের নামই চলে আসে এবং অনন্তলোকের পথে যাত্রা শুরু করেছেন তিনি এবং দেশটির সঙ্গীতের অন্যতম আইকনিক এবং প্লেব্যাক গায়িকাও ছিলেন তিনি এবং 2011 সালে সবচেয়ে বেশি গান গাওয়ার জন্য গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বুকেও তার নাম ওঠে। উজ্জ্বল 92 বছর বয়সে এই কিংবদন্তির মৃত্যু হয়েছে এবং আগামীকাল সোমবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। পিয়াতু আব তো আজা, দম মারো দম। 8 দশকে 12,000-এর বেশি গানে কণ্ঠ দিয়ে সুরের জাদুতে মাতিয়ে রেখেছিলেন সবার আশাজি। 92 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কালজয়ী শিল্পী ও বহুমুখী প্লেব্যাক গায়িকা আশা ভোসলে। পুত্র আনন্দ ভোসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। রোববার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই ভর্তি করানো হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1943 সালে মারাঠি চলচ্চিত্র মাঝা বলে প্রথম কণ্ঠ দেন আশা ভোসলে। 1948 সালে বলিউডে হংসরাজ বলের চুনারিয়ার জন্য সাওয়ান আয়া গানটি গেয়ে বলিউডে যাত্রা শুরু করেন। বাংলায়ও অনেক জনপ্রিয় গানে প্রাণ দিয়েছেন তিনি। আর কতকাল একা থাকবো, গোলাপে যেমন কাঁচা আছে তেমনি কিন্তু প্রেম আছে। আছে গৌরনীতায় নদিয়াতে, আজ দোলে মন কার ইশারায়। আজ দুজনে মন্দ হলে বাঁশি শুনে কি ঘরে থাকা যায়? কথা ও বউ কথা কও, মহুয়ার জমেছে আজ মন গো। ছোট্ট একটা ভালোবাসা, আধো আলো ছায়াতে এখনো বেঁচে আছেন, থাকবেন তিনি। ফিলহাল, বাজিগার, ইয়াদিন, লগন সহ 900-রও বেশি সিনেমায় গান গেয়েছেন। 8 দশকের দীর্ঘ ক্যারিয়ারে 20টি ভাষার গান গেয়েছেন। পপ থেকে গজল, শাস্ত্রীয়, লোকসঙ্গীত, কোথায় তিনি তার সুরের ছায়া রাখেননি। 1980 সালে কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে এবং সুরকার আর.ডি. বর্মন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগতভাবেও এই জুটি অভাবনীয় সফল ছিল। আর.ডি. বর্মনের সুরে আশা ভোসলের গাওয়া গানগুলো আজও মানুষের মুখে মুখে। 3 বোনের মধ্যে লতা মঙ্গেশকর মারা যান 2022 সালের ফেব্রুয়ারিতে, আর ছোট বোন উষা গাঙ্গুলি। 3 বোনই উপমহাদেশের সঙ্গীতকে সমৃদ্ধ। পজিটিভ হওয়ায় 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। এর কারণে আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না এই অ্যাথলেট। গেল বছর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের জন্য মাবিয়ার নমুনা সংগ্রহ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ওষুধের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে তাকে এই শাস্তির আওতায় আনে ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি ওয়াডা। মাবিয়ার সেবনকৃত ওষুধের কারণে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। শারীরিক কারণে এটাই মাবিয়ার প্রয়োজন থাকলেও ভারোত্তোলনের সঙ্গে সাংঘর্ষিক, যে কারণে এই শাস্তির মধ্যে পড়তে হচ্ছে এই অ্যাথলেটকে। তবে 14 দিনের সময়সীমার মধ্যে আপিল করার সুযোগ থাকছে মাবিয়ার। 2012 সালে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করা মাবিয়ার জিতেছেন আন্তর্জাতিক 5টি স্বর্ণপদক। 2016, 2019 এসএ গেমসে টানা 2বার স্বর্ণ জিতেন মাবিয়া। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।